হ্যালো গাইস, আজকে অনেক দিন পর আমি ইউটিউবে একটা ভিডিও নিয়ে এলাম। আর আজকের যে ভিডিওর যে টপিক সেটা হলো যে এই আমার হান্টারের একটা ছোট্ট করে রিভিউ করব। তা সবার প্রথমে বলে রাখি, এটা 2608 কিলোমিটার চলেছে এতদিনে, 3 মাস মতো বয়স হলো, 3-4 মাস হবে। আর একটা সার্ভিসিং আমি করিয়েছি বাইকের। সোফার আমার এক্সপিরিয়েন্স কেমন, এখনও পর্যন্ত বাইক চালিয়ে আমার কেমন লাগছে, আর মাইলেজ কত পাচ্ছি, কীরকম সিটিতে এক্সপিরিয়েন্স কেমন, লং এক্সপিরিয়েন্স কেমন, সব নিয়ে এই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। একদম ফুল ডিটেল রিভিউ এখন করছি না, একদম আনস্ক্রিপ্টেড আজকের ভিডিওটা। আমি কোনো রকম প্ল্যান ছাড়াই ভিডিওটা বানাবো ঠিক করলাম। জাস্ট আমার ওভারঅল যা বাইকের সম্বন্ধে মনে হবে সব কিছু নিয়ে আজকে ইন শর্ট আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিই, রয়্যাল এনফিল্ড হান্টার আমার মতে একটা ভ্যালু ফর মানি অপশান। কেননা আন্ডার 2 লাখ বাইকটা আপনার পুরোপুরি পেয়ে যাবে। আর অ্যাক্সেসরিজ বাদ দিয়ে, অ্যাক্সেসরিজ নিয়ে আরও হয়তো ম্যাক্সিমাম আমি 15,000 ধরলাম। বেসিক যে অ্যাক্সেসরিজগুলো আমার যেমন লাগানো আছে, একটা উইন্ডস্ক্রিন লাগানো আছে, একটা লেগ গার্ড লাগানো আছে, একটা ব্যাকপ্লেট লাগানো আছে, জাস্ট এই বেসিক অ্যাক্সেসরিজগুলো। কারো ব্যাকরেস্ট লাগে, আমার যেমন ব্যাকরেস্টের দরকার নেই। ব্যাকরেস্ট ছাড়া বাইকের লুকটা একটু অন্যরকম লাগে, সেই জন্য আমি ব্যাকরেস্ট লাগাইনি। তো এইসব অ্যাক্সেসরিজ নিয়ে আমার মোটামুটি 2,15,000 মধ্যে বাইক কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি খুবই স্যাটিসফাইড বাইক নিয়ে। রয়্যাল এনফিল্ড নেওয়ার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, বাইকে 350cc হলেও এর টপ স্পিড কিন্তু অত বেশি নয়। এটা মাথায় রেখেই বাইক নিতে হবে। যদি টপ স্পিড লাগে তো আমি বলবো অন্য বাইক, অর্থাৎ এই রয়্যাল এনফিল্ডের 650 নিয়ে নেন, অথবা ডিউক 390, এরকম অনেক বাইক আছে যেসব বাইকে, বা ট্রায়াম্পের এখন নতুন বাইক বেশ টেস্ট রাইডে এখনও দেওয়া হয়নি আমার, সেইগুলো যথেষ্ট এর থেকে ফাস্ট। কিন্তু রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের যে ক্যারেক্টার সেটা পুরোপুরি আলাদা। এবার এই যে জিনিসটা না, এটা আমি এর আগে কোনো দিন রয়্যাল এনফিল্ড যতদিন ওন করতাম না ততদিন আমি ব্যাপারটা বুঝতাম না। এখন ওন করি, এখন বাইকটা 2600 কিলোমিটার চালিয়ে ফেললাম, এখন চালাবার পর বুঝতে পারছি বাইকটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারের জন্য রয়্যাল এনফিল্ড এত হয়তো ফেমাস। তাই না, আমার খুবই ভালো লাগছে চালিয়ে। তা এবার আসি যে পুরনো রয়্যাল এনফিল্ডও আমি চালিয়েছি, নতুন রয়্যাল এনফিল্ডও চালিয়েছি। ইঞ্জিনের কোনো কি বলবো, টোটালি ডিফারেন্ট একটা, এটা জে সিরিজ ইঞ্জিনটা টোটালি ডিফারেন্ট একটা ইঞ্জিন, কমপ্লিটলি ডিফারেন্ট টিউনিং, ডিফারেন্ট সেট আপ, ডিফারেন্ট ফিউলিং, সবই আলাদা আমার মনে হচ্ছে। আর এটা যথেষ্ট স্মুথ একটা ইঞ্জিন। এবার এর যে স্পেসিফিক যে স্পেক্স ওয়াইজ রিভিউ বা ওভারঅল যে রিভিউ, সেগুলো আমি এখানে করব না, কারণ এরকম অনেক রিভিউ ইউটিউবে আছে। জাস্ট আমি একটা স্পেসিফিক ওভারভিউ তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি এখন 5th গিয়ারে আছি, 60 স্পিডে বাইক চলছে। বাইক কিন্তু এক্সট্রিমলি স্মুথ, কোথাও কোনো রকম ভাইব্রেশন নেই, আয়নাতে নেই, ফুটপ্যাকে নেই, হ্যান্ডেল বারে নেই, নাথিং। ইভেন আমি যখন এটাকে পুশ করি, যখন আমি পুশটা মারছি বাইকে, যখন বাইকে টর্কটা ডেলিভারি হচ্ছে, সেই সময় একটা হালকা ভাইব্রেশন আসে পায়। কিন্তু মনে করো এই পুশ করলে 80 পর্যন্ত দিয়ে 80তে স্টেবল হয়ে যাও, তুমি 80তে বাইকটা আবার ক্রুজ করবা, তখন আবার কোনো ভাইব্রেশন নেই, তখন খুবই স্মুথ। এই বাইকটা মোটামুটি আমি 120-125 পর্যন্ত আমি টেনেছি। এই লাস্ট যে রাইডটা করে এলাম ওটাতেই আমি বাইকটা এতটা স্পিডে চালিয়েছি। হয়তো বাইকটার লিমিট ওই পর্যন্তই, ম্যাক্সিমাম 120-130 পর্যন্ত স্পিড ওঠে, কিন্তু 120 পর্যন্ত বাইকটা যথেষ্ট কমফোর্টেবল। ইঞ্জিনে খুব স্ট্রেস পড়ছে, স্পিড নামাতে হবে, এরকম এই ফিলিংটা আমার একবারও আসেনি। যখন 120-তে টানছিলাম তো কন্টিনিউয়াস টেনে গিয়েছি অনেক কিলোমিটার, আমার কোনো সমস্যা হয়নি। আর 100-এ ইজিলি ক্রুজ করা যায় বাইক নিয়ে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। আর তার সাথে যেহেতু লো এন্ড টর্ক ডেলিভারিটা খুবই ভালো, যথেষ্ট সুন্দরভাবে টর্ক ডেলিভারিটা হয়, কোনো সমস্যা হয় না, অন্তত ইঞ্জিন নকিংয়ের ইস্যুটা নেই। সো এটা রয়্যাল এনফিল্ডের একটা বৈশিষ্ট্য যে লো এন্ড টর্ক ডেলিভারি খুবই ভালো হয়। সো সিটিতে চালাবার জন্য কোনো একটা সমস্যা হয় না। গরমকালে একটা হিটিং ইস্যু আসে, এই জায়গাটাতে একটা গরম একটা হিট বেরোতো, বাট সেটা আমি মোটামুটি 2000 কিলোমিটারের পর থেকে একটু জিনিসটা যেন সয়ে গিয়েছে। আমি জানি না বাইকের হিট হয়তো একই রকম হয়, বাট আমার সয়ে গিয়েছে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমি যতদূর আমার জ্ঞান আছে, এই ইঞ্জিনের যে অপটিমাম হিটিং যেটা হয় সেটা একটা লিমিট পর্যন্তই থাকে, তারপরে বাইক যতই চালানো হোক না কেন ওই হিটটা বাড়ে না।
মানে ওটা একটা জায়গা পর্যন্ত সেট করা থাকে, ওর বেশি হয় না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই যে প্রচণ্ড হিটের জন্য ইঞ্জিনের সমস্যা হবে না, এরকম কিছু হয় না। শীতকালে তো এই হিটটা ভালোই লাগে, যদিও এখন আমি কিছু হিট বুঝতে পারছি না, খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এবার রাইডিং পজিশন নিয়ে কথা বলি। রাইডিং পজিশন একটু অ্যাগ্রেসিভ, হালকা একটু সামনে হাতের এখানে প্রেশারটা আসে, বাট এবার এটা ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কারোর এই রাইডিং পস্টার কমফোর্টেবল লাগে, কারোর যেমন একদম আপরাইট রাইডিং মানে এখানে হ্যান্ডেল বার থাকবে ওটা কমফোর্টেবল লাগে, আবার কারোর স্পোর্টস বাইক কমফোর্টেবল লাগতেই পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এই রাইডিং পস্টার যে সবসময় আপরাইট বাইকেরই ভালো হবে সেটা এরমভাবে ডাইরেক্টলি বলা যায় না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সো আমার পার্সোনালি এই রাইডিং পস্টারটা কমফোর্টেবল লাগে। আমি মিটিওর চালাতে পারি না, কারণ মিটিওর বেশি চালালে আমার পিঠে কোমরে ব্যথা করে। আমি এটা জানি না কারণটা কি, বাট আমার প্রবলেম হয়। স্পোর্টস বাইক আমি ঘোড়া চালাতে পারি না, ওটাতেও আমার সমস্যা হয়, বাট এই পজিশনটা আমার সবচেয়ে কমফোর্টেবল লাগে। সো সেই জন্যে আমি হান্টার চুজ করেছি। আমার তো প্রথমে ইচ্ছে ছিল ক্লাসিক নেবো, বাট আমি চুজ করেছি হান্টার। প্লাস হান্টারটা আমার, হান্টারের লুকটা আমার বেশ ভালো লাগে। আচ্ছা, এবার টপ স্পিড নিয়ে কথা বলি। আমি এখানে তো টপ স্পিড টেস্ট করতে পারবো না, কারণ রাস্তার অবস্থা জানি না, সামনে ভালোই ট্রাফিক আছে। আমি মোটামুটি একটু 100 পর্যন্ত নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো আমি মোটামুটি গাড়ির একটু পিক আপটা আপনাদের দেখিয়ে দিই, এটা কত তাদের পিক আপ নিতে পারে। আমি 3rd গিয়ারে আছি, মোটামুটি 35 এর মতো কাছাকাছি স্পিড আছে আমার মনে হয়। হ্যাঁ, এখান থেকে আমি পুল করছি। অ্যাক্সেলারেশন যথেষ্ট কুইক অ্যাক্সেলারেশন, তাই নিয়ে কোনো সমস্যা নেই। এবার 80 স্পিডে আমি হালকা করে ব্রেকটা মেরে দেখাই। এই যে এটা রিয়ার ব্রেক, এই যে এটা রিয়ার ব্রেক অ্যাপ্লাই করলাম। এবিএস খুব কুইকলি ইনক্লুড হয়ে যায় রিয়ার ব্রেকে, খুব তাড়াতাড়ি এবিএসটা ফট করে এবিএসটা নিয়ে নেয়। ফ্রন্ট ব্রেক অত তাড়াতাড়ি নেয় না, বাট এবিএসটা খুব সুন্দরভাবে কাজ করে। 60 ফিট আমি ফ্রন্ট ব্রেক মারছি, যথেষ্ট পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম খুবই ভালো। যেহেতু আমার মনে হয় ফ্রন্টে 300 সেকশনের বড় ডিস্ক দেওয়া হয়েছে, আর তার সাথে 110 সেকশনের টায়ার। তো এবার নেক্সট আসি, একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে যেটা আমি মানে বলতে চাই। এটা আমি এর আগে আমি ফেসবুক গ্রুপে টুপে পোস্ট করেছি, অনেক কথা শুনেছি তার বদলে। গাড়ির মাইলেজ আমি ম্যাক্সিমাম মানে গাড়িটা নিয়ে এই 2600 কিলোমিটারের মধ্যে প্রায় 2000 কিলোমিটার আমি লং রাইড করেছি, আর 600 কিলোমিটার মানে সিটিতে চালিয়েছি। গাড়ি কেনার পরে আমি দীঘা চলে গেছিলাম বেড়াতে, সেই দীঘার ভিডিও আমি ছেড়েছি। তারপরে আমি কলকাতা কৃষ্ণনগর বহুবার করেছি, বর্ধমান গেছি, এরকম অনেক জায়গায় গেছি। গাড়ি নিয়ে প্রচুর লং রাইড আমি করেছি, এবং সিটিতে মোটামুটি 600-700 কিলোমিটার আমি চালিয়েছি খুব বেশি হলে। তাছাড়া আমার সিটিতে নর্মালি বাইকটা কম চালানো হয়েছে, আমি ম্যাক্সিমাম লং রাইডই করেছি। এবং যে মাইলেজটা আমি পেয়েছি, কেননা ম্যাক্সিমাম লং রাইড করেছি, মাইলেজটা মাপা আমার ক্ষেত্রে সহজ হয়েছে। সো আমি যে ম্যাক্সিমাম মাইলেজ পেয়েছি গাড়ির থেকে, প্রায় অলমোস্ট 46-48 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি গাড়ি থেকে। এটা অবিশ্বাস্য, আমি জানি এটা কেউই বিশ্বাস করছে না। ইভেন আমার ফার্স্ট টাইম নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি জানি না কী করে আমি বাইক থেকে এরকম মাইলেজ পাচ্ছি। ইভেন সিটিতেও আমি যেটুকু চালিয়েছি, সিটির মাইলেজটা আমি অতটা বুঝতে পারিনি। হয়তো সিটিতে কম পেয়েছি, এটুকু আমি মানে বুঝতে পারছিলাম, কিন্তু হাইওয়েতে যে এত বেশি মাইলেজ পেতে পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি। ইভেন এই যে এখন যে ভিডিওতে আমি বলছি, আমি জানি না কজন বিশ্বাস করবে না। ইভেন অনেক হেট কমেন্টও এসছে আমার ফেসবুক পোস্টে যে আমি এত বেশি মাইলেজ কী করে পাই। তেলই খায় না, আমি পার্সোনালি চালিয়ে তো বুঝতে পারছি, মানে এতদিন এত বাইক চালালাম, তারপরে ওইটুকু হয়তো আইডিয়া আমার এসছে। আমি আশা করছি যে ভুল বলছি না আমি। তো যাই হোক, তো এটা ছিল মাইলেজের ব্যাপার। আর সেরকম বাইকে আমি কোনো রকম এক্সট্রা ফগ লাইট এখনও লাগাইনি, কেননা যে হেডলাইটটা আছে আমার যথেষ্ট পাওয়ারফুল লেগেছে। হ্যাঁ, হাইওয়েতে একটু কম লাগে, বাট স্টিল যথেষ্ট পাওয়ারফুল। 55-60 ওয়াটের হেডলাইট এখানে ইউজ করা হয়েছে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। সো এই যে এইটা দেখছেন, এটা অনেকেই বলেছে এটা আসলে ওই মিটারের একটা কভার। এটা জাস্ট 20-30 টাকা দাম, মার্কেটে পাওয়া যায়, কিছুই না, মিটারে স্ক্র্যাচটা পড়ে না, তার জন্য লাগানো হয়েছে। তো ওভারঅল বাইকটা আমি দেখিয়ে দিই আমার। তা এই হলো আমার হান্টার, বিউটিফুল মেশিন। এখন অবধি আমি চালিয়ে খুব মজা পাচ্ছি, আমার খুব ভালো লাগে। এই ফ্রন্টের পোর্শনটা একটু বেশ চাপা টাইপের আছে, আর তার সাথে এতটা ওয়াইড টায়ার দিয়েছে এখানে 110 সেকশনের, খুবই সুন্দর লাগে দেখতে। এবং পিছন থেকেও যথেষ্ট ভালো লাগে বাইকটা দেখতে। আমি মিডল অফ দ্য হাইওয়ে দাঁড়িয়ে পড়েছি আপনাদের বাইকটা দেখাবার জন্যে। আর এই পিছনে ওয়াইড 140 সেকশনের টায়ার। ওভারঅল যে বাইকটা ওয়েল প্রপোর্শনেট এবং খুবই সুন্দরভাবে বানানো। হুক আমি ইনস্টল করেছি, এই একটা আর এই সাইডে একটা। এটা হলো ক্লাসিকের যে হুকটা থাকে, সেই শোরুমে গেলেই লাগানো যায়। আচ্ছা, একটা জিনিস যেটা
নিয়ে আমি অনেক কথা শুনে